দর্শকদেরকে বলবো, সাদ্দাম ভাই এই মুহূর্তে অজ্ঞাতবাসে রয়েছেন এবং সেই অজ্ঞাতবাসের থেকেই তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে আমরা, এবং তিনি আমাদেরকে জানাবেন এটাও যে কেন তাকে অজ্ঞাতবাসে থাকতে হয়েছে। সাদ্দাম ভাই, যদি দর্শকদেরকে আপনি একটু জানান যে আজ তাক বাংলা দর্শকদেরকে যে কেন আপনাকে, আপনি তো একজন ছাত্র নেতা, কেন আপনাকে অজ্ঞাতবাসে থাকতে হবে? সেই কারণ আসলে প্রথম প্রশ্নের উত্তরের মধ্যেই রয়েছে। কারণ আজকে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর বাইরেও যারা প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, সবাইকে কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হচ্ছে। আইনের শাসন কোনো কিছু নেই, মামলা হামলা জবরদখল নির্যাতন নিষ্পেষণ, বিচারহীনতা এবং মৃত্যু, এই একটি সার্বিক পরিবেশ বাংলাদেশকে এক ধরনের মৃত্যুর উপত্যকায় পরিণত করা হয়েছে, একটি আতঙ্কের নগরীতে পরিণত করা হয়েছে, যেখানে কোনো ধরনের রুল অফ ল কিংবা কোনো ধরনের বাস্তবতা নেই, যেখানে নাগরিকদের জীবনের নিরাপত্তা রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তার একটি টার্গেটে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেমন এই ফ্যাসিস্ট ডিআইআর গণহত্যার শিকার হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, আজকে ফ্যাসিস্ট ইউনূসের মাধ্যমেও কিন্তু আজকে কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ফ্যাসিস্টের পেটোয়া বাহিনীর মাধ্যমে, কখনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে বর্বর নির্যাতন নিষ্পেষণ চালিয়ে দেওয়া হচ্ছে। হয় তাদেরকে কারাগারে থাকতে হচ্ছে, না হলে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর আতঙ্ক নিয়ে। আপনাদের দলের কতজন ছাত্র নেতা এই মুহূর্তে বন্দী অবস্থায় রয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন? দেখুন, সর্বশেষ যদি আমরা দেখি, অসংখ্য নেতাকর্মী আমাদের আজকে কারাগারে রয়েছে, বিচার বহির্ভূত বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এবং আজকে বাংলাদেশে যে বাস্তবতাটি বিরাজ করছে, এই গত কয়েকদিনে তারা যে রাষ্ট্রীয় দমন পীড়ন বাড়িয়েছে, সেখানেও কিন্তু শুধুমাত্র অল্প গত 7 দিনের কথাও যদি ধরি, সেখানে আমাদের কমপক্ষে 10,000 নেতাকর্মী আজকে কিন্তু কারাগারে রয়েছে। এবং আজকে সবচেয়ে বড় বিষয়, আপনি যেটি অবাক হবেন, যে আমাদের এই পৃথিবীর ইতিহাসে সরকার পরিবর্তনের আন্দোলন হয়, পৃথিবীর ইতিহাসে নানা ধরনের গতি রয়েছে, বাঁক রয়েছে, কিন্তু আপনি অবাক হবেন যে বাংলাদেশে ঠিক এই মুহূর্তে যখন আমি আজ তাক বাংলার সঙ্গে কথা বলছি, বাংলাদেশে কয়েক লাখ শিক্ষার্থী রয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, শুধুমাত্র তার রাজনৈতিক বিশ্বাস, মতামত প্রকাশ কিংবা তার পরিচয়ের কারণে। আজকে বাংলাদেশে কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে, বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র একটি সংগঠন করার অপরাধে। তো বাংলাদেশে আজকে কিন্তু শুধুমাত্র আমরা যেটি বললাম গণতান্ত্রিক সংকট, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, সেটি নয়। আজকে বাংলাদেশে এই মুহূর্তে যেটি হচ্ছে, যে একজন নোবেল জয়ী, তিনি আজকে বাংলাদেশে ক্ষমতা জবরদখল করেছেন ষড়যন্ত্র এবং লাশের মাধ্যমে, এবং সেই দেশে আজকে নাগরিক অধিকার, মৌলিক মানবাধিকার তথ্য নেই, একজন তরুণ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে অনেকে স্নাতকোত্তর লেখাপড়া শেষ করেছে, হুট করে সে জানছে তার সার্টিফিকেটটি বাতিল করা হয়েছে। মেডিকেল কলেজগুলোতে, আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে কিন্তু যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কিংবা কর্মীও নয়, যারা হয়তো সমর্থক, যারা হয়তো মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা হয়তো জাতির পিতার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, তারা আজকে কিন্তু ক্লাস পরীক্ষা কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। আবাসিক হলে তারা থাকতে পারছে না, অনেকে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে আপনার কাছে কি কোনো রকম কোনো হুমকি এসেছিল যে কারণে আপনাকে অজ্ঞাতবাসে থাকতে হচ্ছে? আপনার কাছে হুমকি এসেছিল কোনো? দেখুন, সেটি তো প্রত্যেক মুহূর্তেই বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদের উপরেই কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। এটি প্রত্যেক মুহূর্তে আপনি জানেন যে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীদের উপরে কিভাবে করা হয়েছে, স্নাইপার ব্যবহার করা হয়েছে, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে, এবং যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছে, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্য রয়েছে, তাদেরকে কিভাবে অভ্যন্তরে প্রবেশ করিয়ে হত্যা কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, এটি তো একটি দিক রয়েছে। এর বাইরেও কিন্তু 5 আগস্টের পূর্ববর্তী সময়েও তারা হত্যাকাণ্ডের কিংবা নির্যাতন নিষ্পেষণের কর্মকাণ্ড পরিচালনা করেছে, এবং 5 আগস্টের পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা এই প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে সনাতন ধর্মাবলম্বী কিংবা পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী, তাদের উপরে কিন্তু এই রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছিল। তো সার্বিকভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। জুন জুলাই মাসে আমরা যে আন্দোলনগুলো দেখেছিলাম, সেখানে তো আমরা দেখেছিলাম যে ছাত্র সমাজই সব থেকে বেশি এগিয়ে এসেছিল ওই আন্দোলনে। তারাও তো ছাত্র ছিলেন, আপনিও একজন ছাত্র নেতা, কিন্তু তাদের পেছনে কারা ছিলেন সেটা কি তখন তারা বুঝতে পারেনি? দেখুন, বাংলাদেশের ছাত্র সমাজ কোটা সংস্কার চেয়েছিল, কোটা ব্যবস্থা, এবং যেই সংস্কারটি শেখ হাসিনা সরকার 2018 সালেই করেছিল। একটি আদালতের, আপনি জানেন যে আইনের প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়ার বিষয়টি যাওয়ার কারণে এটি নিয়ে
শুনানি চলছিল এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারের দাবিতেই কর্মসূচি পালন করেছে, কোটা সংস্কারের দাবিতে সভা করেছে, সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দেওয়া তুলে ধরেছে। শুধু তাই নয়, আমরা বলেছি যে আওয়ামী লীগ সরকার 2018 সালে কোটা সংস্কার করেছে এবং নতুন করে এই সমস্যাটির আবার উদ্ভব হয়েছে একটি বিচারিক অতি সক্রিয়তার মাধ্যমে, এবং সে কারণে এটি একটা টেকসই সমাধান যেন হয়, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াটি যেন আধুনিক, টেকসই, অন্তর্ভুক্তিমূলক হয়। সে কারণে বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র ছাত্র সংগঠন যারা সরাসরি শিক্ষার্থীদের কাছে গেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে। তো বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য ছিল কোটা সংস্কার করা, এবং তাদের লক্ষ্য ছিল এই আন্দোলনকে ব্যবহার করে এই সরকার পতনের ছকটি মঞ্চস্থ করা ছিল তাদের লক্ষ্য। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য ছিল সহিংসতা এড়ানো, তাদের লক্ষ্য ছিল। তখন কি ছাত্রলীগের নেতারা বুঝতে পারেননি যে তাদের পাশে থাকা ছাত্রটাই আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে? দেখুন, এটি তো আজকে আমাদের বক্তব্য বা আমাদের কথার প্রয়োজন নেই। এটি কিন্তু যারা এই 5ই আগস্টের জবরদখল করে ক্ষমতা দখল করেছে, নিজেরাই নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে, তাদের জবানবন্দিতেই কিন্তু এটি প্রমাণিত। তারা কিন্তু আজকে সুস্পষ্ট বলছে, এখানে এই জবরদখলকারী বাহিনীর প্রধান ইউনূস তিনি বলছেন যে মেটিকুলাস ডিজাইন, যারা এই প্ল্যাটফর্মটি যারা নেতৃত্ব দিয়েছে তারা বলছে পুলিশ হত্যা করা জরুরি ছিল, তারা বলছে শিক্ষার্থীদেরকে বিপথে পরিচালিত করা জরুরি ছিল, বিভ্রান্তি করা প্রয়োজন ছিল, তারা বলছে প্রয়োজন ছিল, তারা বলছে সরকারি ভবনগুলোতে আক্রমণ করার প্রয়োজন ছিল। এটি তো আছে। একই সঙ্গে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরবর্তীতে ইউনূস সরকার কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি কাদের দিয়েছে? যারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, যারা পুলিশ হত্যা করেছে, শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, এই আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা যাবে না। এটা কিন্তু ফ্যাসিস্ট ইউনূস সরকার তাদের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বলছে। তো যারা হত্যাকারী, যারা দখলদার বাহিনী, তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করে রয়েছে। তো এটি তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। কিন্তু সাদ্দাম ভাই, একটা অভিযোগ আসে আপনার নামে, যে অভিযোগগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও দেখেছি, প্রশ্নটা সামনে উঠে এসেছে, সমাজ মাধ্যমেও আমরা শুনেছি, এই যে ষড়যন্ত্রটা হয়েছিল সেখানে আপনিও নাকি যুক্ত ছিলেন এই চক্রান্তের সঙ্গে। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জায়গা থেকে সঙ্গত নয়। এটি স্বাভাবিকভাবেই মুখরোচক বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচারিত হয়, এবং বিশেষ করে বাংলাদেশের মিডিয়া যেমন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হয়, সরকারি যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অনুযায়ী যেমন সংবাদ মাধ্যমে কি প্রচারিত হবে সেটি নির্ধারিত করে দেওয়া হয়। একই সঙ্গে কিন্তু আজকে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ভুল ধারণা গড়ে তোলার জন্য। এটি সরকারি বয়ানকে প্রতিষ্ঠিত করার একটা কৌশল মানে হিসেবে। আপনি বলছেন এটা ইউনূস সরকারের চক্রান্ত, আপনি ছিলেন না তাতে? না, এটি তো প্রশ্নই আসে না, এটি নিয়ে আমার জবাব কিন্তু দেওয়ার একটা প্রয়োজন আছে। গোয়েন্দা রিপোর্ট যেটা সামনে এসেছিল সেখানে এটা উল্লেখ ছিল, সেই রিপোর্টটা সম্পর্কে আপনি কি বলবেন? এটি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটি বিশেষ করে আমি সুস্পষ্টভাবে বলেছি যে এটি বিশেষ করে ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিভিন্ন ধরনের সংস্থা এ বিষয়ে তৎপর ভূমিকা পালন করছে।